নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম ভগবানের আদালত। এই যে শুনছো, তাড়াতাড়ি জিনিসপত্র গোছগাছ শুরু করে দাও। এবার তোমার স্বাধীনতার দিন শেষ হতে চলেছে। নিজের স্ত্রী সারদা দেবীকে বেশ রসিকতার সুরে কথাটি বললেন রামবাবু। সারদা দেবী অবাক হয়ে বললেন, তুমি এসব কি বলছো? আমার স্বাধীনতা আবার কেন শেষ হতে যাবে? সারদা দেবীর অভিমানী গলা শুনে রামবাবু হেসে বললেন, আরে সারদা, তোমার আদরের ছেলে ফোন করেছিল। সে আমাদের দুজনকেই তার কাছে যেতে বলছে, কারণ আমাদের নাতির এখন দেখাশোনার জন্য সাহায্য দরকার। এমন খবর শুনে সারদা দেবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না, তাড়াতাড়ি সব জিনিসপত্র গুছিয়ে নিলেন। ভবিষ্যতে কি হতে চলেছে তা একবারও ভাবলেন না। স্বামী স্ত্রী দুজনই ছেলের টানে শহরে চলে এলেন। কিন্তু আসল সত্যিটা সারদা দেবী বুঝতে পারলেন তখন, যখন তার বৌমা নিজের সমস্ত কাজ একে একে তার ঘাড়েই চাপিয়ে দিল। একদিন নিজের ঘরে বসে অতীতের কথা ভাবতে লাগলেন। আজ তার আনন্দের যেন সীমা নেই। তার নাতির বয়স পুরো 1 মাস হয়ে গেছে। সেই উপলক্ষে ছেলে বৌমা তাদের অফিসের বন্ধু এবং আশেপাশের পরিচিত মানুষদের নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে। সারদা দেবী অতিথিদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। পরিবেশন করছেন, কখনো আবার জল দিচ্ছেন, কখনো খাবার দিচ্ছেন, কখনো আবার রান্নাঘর থেকে অতিথিদের জন্য গরম গরম চা পকোড়া নিয়ে আসছেন। ঠিক তখনই রান্নাঘরের দরজার চৌকাঠে তার পা হোঁচট খেল। তার হাত থেকে চায়ের ট্রেটা পড়ে গেল। তিনি কোনো মতে নিজেকে সামলে নিলেন, কিন্তু সেই সময় সমস্ত চা তার শাড়ির ওপরে পড়ে পুরো শাড়িতে দাগ হয়ে গেল। ঘটনাটি দেখে তার বৌমা প্রিয়াঙ্কা ছুটে এলো, কিন্তু শাশুড়ির কোথাও চোট লেগেছে কিনা তা জিজ্ঞাসা করার পরিবর্তে সে রেগে চিৎকার করে উঠল, মা, তোমার মন কোথায় থাকে? আমি তোমাকে এত দামি একটা শাড়ি পরতে দিয়েছিলাম, আর তুমি সেটাও নষ্ট করে ফেললে। জানো, এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল, কত দামি শাড়ি ছিল। বৌমার এমন কথা শুনে সারদা দেবী ভীষণ অপরাধ ভোগে ভুগতে লাগলেন। কাঁপা গলায় বললেন, বৌমা, আমি তো শুধু একটু চা নিয়ে আসছিলাম, কখন যে আমার পা চৌকাঠে লেগে গেল আমি নিজেই বুঝতে পারিনি। তারপরে এই দুর্ঘটনাটা হয়ে গেল। কিন্তু প্রিয়াঙ্কা তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। সে বলল, আসল ভুলটা আমারই হয়েছে। তোমাকে আমার শাড়ি পরতে দেওয়াটাই উচিত হয়নি। তুমি এসব শাড়ি পরার যোগ্যই নও। ঠিক তখনই তার ছেলে সন্দীপও সেখানে এসে মায়ের উপর রাগ দেখিয়ে বলল, মা, এত দামি শাড়ি পরেছিলে যখন, তখন একটু সাবধানে থাকা উচিত ছিল না? এখন দেখো, পুরো শাড়িটাই নষ্ট হয়ে গেল। ছেলে আর বৌমার মুখ থেকে এমন তীক্ষ্ণ এবং কটু কথা শুনে সারদা দেবী আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না। চোখের জল সামলাতে সামলাতে নিজের ঘরে চলে গেলেন। গরম চা পড়ে তার হাতে বেশ কয়েকটি ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু সেই ফোসকার জ্বালাও তার কাছে ততটা কষ্টকর মনে হচ্ছিল না যতটা কষ্ট দিচ্ছিল নিজের ছেলে বৌমার কথাগুলো। সারদা দেবীর চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়তে লাগলো। তিনি মনে মনে ভাবতে লাগলেন, 2 মাস হয়ে গেল আমি ছেলে বৌমার বাড়িতে এসেছি। এই বাড়ির জন্য আমি কি করিনি? সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে চলেছি। শরীর ক্লান্ত হয়ে গেল, কখনো মুখ ফুটে কিচ্ছুটি বলিনি। কিন্তু আমার করা এত কাজের কিছুই বৌমার চোখে পড়ল না। অথচ আজ তার শাড়িতে সামান্য চায়ের দাগ পড়তেই সবার সামনে আমাকে এত অপমান করলো। আজ সারদা দেবী সেই দিনটাকেই অভিশাপ দিতে লাগলেন, যেদিন ছেলে বৌমার কথা শুনে আনন্দে ভাসতে ভাসতে তাদের বাড়ি চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। আসলে আজ থেকে প্রায় 2 মাস আগে, যখন প্রিয়াঙ্কার গর্ভাবস্থার শেষের দিক চলছিল, তখন একদিন সকালে সন্দীপ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ঠিক সেই সময় প্রিয়াঙ্কা তার পাশে এসে বসে বলল, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। সন্দীপ বলল, বলো, কি হয়েছে? প্রিয়াঙ্কা বলল, আমার অবস্থা তো তুমি জানোই। এখন আমার পক্ষে আর একা বাড়ির সব কাজ করা সম্ভব হচ্ছে না। আমি ভাবছি সারাদিনের জন্য একটা কাজের লোক রেখে দেই। প্রিয়াঙ্কার কথা শুনে সন্দীপ বলল, না, সেটা করলে তো আমাদের খরচ অনেক বেড়ে যাবে। এখন অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। রাতে বাড়ি ফিরে এ বিষয়ে ভালো করে কথা বলবো। কোনো না কোনো ব্যবস্থা আমি নিশ্চয়ই করব।
ও তুমি চিন্তা করো না, এমন একটা ব্যবস্থা করব যাতে তোমার কাজও হয়ে যায় আর তোমাকেও বেশি পরিশ্রম করতে না হয়। স্বামীর কথা শুনে প্রিয়াঙ্কা খুশি হয়ে জিজ্ঞাসা করলো, কি করতে চলেছো তুমি, আমাকেও বলো না। সন্দীপ মুচকি হেসে বলল, একটু অপেক্ষা করো, দেখতেই পাবে। এমন একটা ব্যবস্থা করেছি যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এই কথা বলে সন্দীপ অফিসে চলে গেল। প্রতিদিনের মতো সেদিনও সন্দীপ বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার ফোন বেজে উঠল। অনেকক্ষণ ধরে সে নিজের মায়ের সঙ্গে ফোনে কথা বলল। সন্ধ্যায় সন্দীপ অফিস থেকে বাড়ি ফিরে প্রিয়াঙ্কাকে বলল, তুমি তো বাড়ির কাজ করতে পারছো না, তাই না? সেই কারণে আমি একটা ব্যবস্থা ভেবেছি। আমি মা বাবাকে এখানে নিয়ে আসব। মা তোমার দেখাশোনা করবে, পাশাপাশি বাড়ির সব কাজও সামলে নেবে। শ্বশুর শাশুড়িকে বাড়িতে নিয়ে আসার কথা শুনেই প্রিয়াঙ্কার মুখ ভার হয়ে গেল। সে বলল, তোমার বাবা মা এখানে থাকলে তো খরচ আরো বেড়ে যাবে, সে কথা ভেবেছ? সন্দীপ সঙ্গে সঙ্গে বলল, আরে প্রিয়াঙ্কা, তুমি এত চিন্তা করছো কেন? মা আমাদের বাড়ির সব কাজ সামলে নেবে, আর পরে যখন বাচ্চা হবে তখন বাচ্চাকেও মা দেখাশোনা করতে পারবে। তাহলে আমাদের কোনো কাজের লোক রাখার আর দরকারই হবে না। কথাটা শুনে প্রিয়াঙ্কা সঙ্গে সঙ্গে বলে উঠল, আরে হ্যাঁ, এই কথাটা তো আমার মাও বলেছিল, মানে মা ফোন করেছিল আর কি। সেও বলছিল 6 মাসের জন্য শাশুড়িকে নিজের বাড়িতে ডেকে নাও, বাড়ির সব কাজ থেকে শুরু করে বাচ্চার দেখাশোনা সব তিনিই করে দেবেন। তারপর প্রিয়াঙ্কা একটু ভেবে বলল, কিন্তু তোমার মা আসুক সেটা ঠিক আছে, তোমার বাবাকে এখানে আনার কি দরকার? ওনাকে গ্রামেই থাকতে দাও, এখানে তো শুধু তোমার মাকেই দরকার। সন্দীপ তখন বলল, আহ, তুমি বুঝতে পারছো না, আমরা যদি মাকে এতদিনের জন্য এখানে নিয়ে আসি তাহলে বাবার খাওয়া দাওয়ার সমস্যা হবে না। বাবা এখানে থাকলে বাইরের কাজগুলো ঠিক সামলে দিতে পারবে। বাজার থেকে সবজি আনা, দুধ আনা, রেশন আনা, এসব কাজ বাবাই করে দিতে পারবে। সে একটু থেমে আবার বলল, আর তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে বাবার পেনশনও আছে? উনি এখানে থাকলে সেই পেনশনের টাকাটাও তো আমাদের সংসারেই খরচ হবে। এতে আমার উপর থেকে অনেকটাই খরচের চাপ কমে যাবে। এরপর সন্দীপ আরো বলল, আর বাবা যখন অবসর নিয়েছিল তখন অবসরের সময় বেশ ভালো পরিমাণ টাকা পেয়েছিল। সেই টাকা বাবার এফডি করে রেখেছিল। এখন সেই এফডিও ম্যাচিউর হওয়ার পথে। বাবা এখানে এলে সুযোগ বুঝে আমি তার সেই সঙ্গে কথা বলে টাকার ব্যাপারটাও বলবো। তারপরে আমরা একটা বড় বাড়ি কিনে নেব এবং আরামে সেখানে থাকব। সন্দীপের কথা শুনে প্রিয়াঙ্কা একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু পরে যদি তোমার মা বাবা চিরদিনের জন্য আমাদের সঙ্গে থাকতে চায়, আমি কিন্তু ওদের সঙ্গে সারা জীবন থাকতে পারবো না। সন্দীপ হেসে বলল, আরে তুমি এত চিন্তা করছো কেন? আগে টাকাটা আমাদের হাতে আসতে দাও, তারপর তুমি যেমন বলবে ঠিক তেমনটাই হবে। স্বামীর কথা শুনে প্রিয়াঙ্কা যেন আনন্দে লাফিয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে বলল, তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি তোমার মাকে ফোন করো। সন্দীপ বলল, হ্যাঁ এখনই করছি, বাবাকে জানিয়ে দিচ্ছি, তাহলেই সব হয়ে যাবে। এই বলে সে বাবাকে ফোন করলো। বাবা, প্রিয়াঙ্কার শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, ওর 8 মাস চলছে। এখন ওর পক্ষে বাড়ির কাজ করা সম্ভব হচ্ছে না, তার উপর এখানে কোনো কাজের লোকও পাওয়া যাচ্ছে না। তুমি একটা কাজ করো, কিছুদিনের জন্য মাকে নিয়ে আমাদের এখানে চলে এসো, মা থাকলে আমি নিশ্চিন্ত। ছেলের কথা শুনে রামবাবু বললেন, হ্যাঁ বাবা, আমি এক্ষুনি তোর মাকে বলছি। এই বলে তিনি ফোন রেখে দিলেন। সন্ধ্যায় রামবাবু সারদা দেবীকে বললেন, শুনছো, আজ আমাদের ছেলে ফোন করেছিল, বলছিল বৌমার নাকি শরীরটা ভালো যাচ্ছে না, আগামী মাসেই ওর সন্তান হওয়ার কথা, তার উপরে কোনো কাজের লোকও নাকি পাওয়া যাচ্ছে না, তাই ও আমাদের দুজনকে কিছুদিনের জন্য ওর কাছে যেতে বলছে। রামবাবুর কথা শুনে সারদা দেবী বললেন, বাচ্চারা যখন আমাদের প্রয়োজনের সময় ডাকছে, তখন আমরা যদি ওদের কাজে না আসি তাহলে আর কে আসবে? ছেলে বৌমা তো আমাদের জীবনে এত বড় একটা সুখবর দিতে চলেছে, ওদের এই সময় আমরা কি একটু সাহায্য করতে পারি না? নিশ্চয়ই ওখানে বৌমার খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নেই। সারদা দেবী সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করে আনন্দের সঙ্গে বললেন, বাবা, আমরা 1-2 দিনের মধ্যেই তোদের কাছে পৌঁছে যাব। সারদা দেবী ছেলের প্রতি মায়া, মমতা আর ভালোবাসার টানে
আর কিছু না ভেবেই তাদের কাছে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে ছেলে আর বৌমা কি উদ্দেশ্যে তাকে নিজেদের কাছে ডাকছে। দুদিন পর সারদা দেবী এবং রামবাবু শহরে তাদের ছেলে ও বৌমার বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে ঢোকার পরই সন্দীপ তাদের বলল, দেখো মা, কাল থেকেই তোমার বৌমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, বমি হচ্ছে। এতদিন কোনো রকমে আমি রান্না বান্না করে সংসারটা চালিয়ে নিচ্ছিলাম, এখন তো তুমি এসে গেছো, তাই এবার থেকে রান্নাঘরটা তুমিই সামলাও, আর বাড়ির বাকি সব দায়িত্বও আজ থেকে তোমার। ছেলে এতটা আপন করে মায়ের সঙ্গে কথা বলায় সারদা দেবী ভীষণ খুশি হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, আমার ছেলে আমাকে কতটা ভালোবাসে। আমি আসার সঙ্গে সঙ্গে নিজের হাতে পুরো বাড়ির দায়িত্ব আমার হাতে তুলে দিল। এরপর থেকে সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি। সকালবেলা জলখাবার থেকে শুরু করে রাতের রান্না পর্যন্ত সবকিছু একাই সামলাতে লাগলেন। রামবাবু মাঝে মাঝে স্ত্রীকে বলতেন, আরে সারদা, তুমি তো সারাদিন শুধু কাজই করে যাচ্ছ, নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখো, বেশি পরিশ্রম করতে গিয়ে যেন অসুস্থ না হয়ে পড়ো। সারদা দেবী হেসে বলতেন, একবার সব কাজ ভালোভাবে গুছিয়ে নিতে পারলেই তো আমার চিন্তা শেষ, তারপর আর কোনো কাজ থাকবে না। ঠিক তখনই ঘর থেকে প্রিয়াঙ্কার গলা ভেসে এলো, মা, আমার জন্য এক কাপ চা বানিয়ে দাও। এর কিছুক্ষণ পরই সন্দীপও অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরিয়ে এলো। মা, আমার জলখাবার কোথায়? ছেলের কথা শুনে সারদা দেবী আবার রান্নাঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। অবশেষে সেই দিনটিও এসে গেল যেদিন তাদের বাড়িতে একটি ছোট্ট অতিথির আগমন ঘটল। বাড়ির সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠল, আর সারদা দেবী তো ঠাকুমা হওয়ার আনন্দে নিজের সমস্ত ক্লান্তি ভুলে গেলেন। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে বৌমার সেবা করতে লাগলেন। সময় মতো তাকে পুষ্টিকর খাবার খাওয়াতেন, তার যত্ন নিতেন এবং প্রয়োজনের সময় সবকিছু হাতে তুলে দিতেন। একদিন সারদা দেবী ও রামবাবু তাদের ছোট্ট নাতিকে কোলে নিয়ে আদর করছিলেন। দুজনই নাতির প্রশংসা করতে করতে যেন আনন্দে আত্মহারা। ঠিক তখনই তাদের ছেলে সন্দীপ সেখানে এসে বাবাকে বলল, বাবা, তুমি তো জানোই আমরা একটা বড় বাড়ি কিনতে চাই। এই ফ্ল্যাটটা আমাদের কাছে এখন খুব ছোট মনে হয়, আর একটা বড় বাড়ি কিনতে গেলে যে অনেক টাকা দরকার, সেটাও তুমি জানো। রামবাবু হেসে বললেন, তাতে আবার চিন্তার কি আছে বাবা, আগামী মাসেই তো আমার এফডি ম্যাচিওর হবে। এই বয়সে আমাদের এত টাকা দিয়ে কি বা হবে, যতটা লাগবে নিস। বাবার মুখে এমন কথা শুনে সন্দীপের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে গেল। এরপর কয়েকটা দিন কাটতে না কাটতেই প্রিয়াঙ্কার কাছে তার শ্বশুর মশাইকে অসহ্য লাগতে শুরু করলো। তার মনে হতে লাগলো শ্বশুর মশাই যেন বাড়ির কোনো কাজেই আসছেন না, বাড়ির সমস্ত কাজ তো শাশুড়ি করে দিচ্ছে, না শ্বশুর মশাই শুধু বাড়িতে বসে থাকেন আর বসে বসে সংসারে খরচ বাড়ান। একদিন প্রিয়াঙ্কা তার স্বামী সন্দীপকে বলল, তুমি তোমার বাবাকে আবার গ্রামে পাঠিয়ে দাও। প্রিয়াঙ্কার কথা শুনে সন্দীপ রেগে গিয়ে বলল, প্রিয়াঙ্কা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি বাবাকে বাড়ি পাঠানোর কথা বলছো? তুমি জানো বাবার এফডিতে টাকাটা আছে, সেটা পেলেই আমাদের এই ফ্ল্যাটের চেয়ে অনেক বড় একটা বাড়ি কেনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আর আমি সেই টাকার ব্যাপারে বাবার সঙ্গে কথাও বলে ফেলেছি। যতদিন না সেই টাকা আমাদের হাতে আসছে ততদিন এমন কোনো কথা বলবে না যাতে বাবা কষ্ট পান বা আমাদের উপর রেগে যান। পরের দিন রান্নাঘরে সমস্ত কাজ শেষ করে সারদা দেবী ঘরে এসে দেখলেন রামবাবু চুপচাপ বসে কিছু একটা ভাবছেন। সারদা দেবী কাছে গিয়ে বললেন, কি হয়েছে, এত কি ভাবছো? রামবাবু বললেন, সারদা, অনেকদিন ধরেই তো সন্দীপ একটা বড় বাড়ি কেনার কথা বলছে। ভেবে দেখলে ওর কথাটা ভুলও নয়। এখন তো আমি অবসর নিয়েছি, আর কতদিন আমরা বুড়ো বয়সে ছেলে বৌমার থেকে আলাদা থাকবো। তাই আমার মনে হচ্ছে গ্রামের বাড়ি আর জমিটা বিক্রি করে দেই, তার সঙ্গে তো আমার এফডির টাকাটাও পাওয়া যাবে। সব মিলিয়ে এত টাকা হয়ে যাবে, শহরে একটা বড় বাড়ি অনায়াসে কিনতে পারবো। সেখানে আমরা সবাই একসঙ্গে সুখে শান্তিতে থাকবো। স্বামীর কথা শুনে সারদা দেবী খুব খুশি হয়ে বললেন, তুমি একদম ঠিক বলেছ, আমিও চাই আমরা সবাই একসঙ্গে থাকি। রামবাবু বললেন, ঠিক আছে সারদা, তাহলে আমি কালই গ্রামের উদ্দেশ্যে রওনা দেব। এফডির টাকার জন্য যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো শেষ করে আসব, আর গ্রামের বাড়ি ও জমি বিক্রির ব্যাপারেও কথা বলে আসব।
সবকিছু করতে অন্তত 1 সপ্তাহ তো সময় লাগবেই। সারদা দেবী বললেন, কিন্তু আগামী সপ্তাহে তো নাতির জন্মের আনন্দে বাড়িতে পার্টি। রামবাবু হেসে বললেন, আরে সারদা, আগামী সপ্তাহের মধ্যেই তো সব কাজ সেরে ফিরে আসবো, তুমি একদম চিন্তা করো না। পরের দিনই রামবাবু গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। গ্রামের বাড়ি বিক্রি হওয়া এবং এফডির টাকা হাতে আসার কথা শুনে সন্দীপ ও প্রিয়াঙ্কা দুজনই ভীষণ খুশি হয়ে গেল। দুজনই চোখের সামনে স্বপ্ন দেখতে শুরু করলো, একটা বিশাল বিলাসবহুল বাড়ি, যেখানে তারা নিজেদের মতো করে জীবন কাটাবে। একদিন সারদা দেবী রান্না করে কাজ শেষ করে বাইরে বেরোতেই ছোট্ট নাতির কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিলেন। ঠিক তখনই প্রিয়াঙ্কা সেখানে এসে বলল, মা, তুমি হাত না ধুয়ে ওকে কোলে নিলে কিভাবে? তোমার কি এতটুকু জ্ঞান নেই যে এতে বাচ্চার ইনফেকশন হয়ে যেতে পারে? পরের বার ওকে কোলে নেওয়ার আগে স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে নেবে। বৌমার কথা শুনে সারদা দেবী একেবারে হতভম্ব হয়ে গেলেন। তার অবাক লাগছিল না যে বৌমা তাকে এমন কথা বলছে, বরং তার অবাক লাগছিল এই ভেবে যে তার ছেলে সন্দীপের সামনে প্রিয়াঙ্কা তাকে এইভাবে অপমান করছে, অথচ সন্দীপ তাকে একটি কথাও বলছে না। দিনের পর দিন এভাবেই চলতে লাগলো। প্রিয়াঙ্কা সারদা দেবীর করা প্রায় প্রতিটি কাজে কোনো না কোনো খুঁত বের করত, আর সন্দীপ সবকিছু দেখেও নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকত। অবশেষে যখন ছোট্ট নাতির বয়স 1 মাস পূর্ণ হলো, তখন সন্দীপ ও প্রিয়াঙ্কা বাড়িতে একটি পার্টির আয়োজন করলো। পার্টির দিন প্রিয়াঙ্কা সারদা দেবীর কাছে এসে বলল, মা, তোমার কাছে তো ভালো কোনো শাড়ি নেই যেটা পরে আজকের পার্টিতে আসতে পারো। তুমি গ্রাম থেকে যে শাড়িগুলো নিয়ে এসেছো সেগুলো সব পুরনো ডিজাইনের। তুমি সেই পুরনো সুতির শাড়ি পরে আমাদের অতিথির সামনে আসো, তাহলে আমাদের মান সম্মান কোথায় থাকবে? একটু থেমে সে বলল, তুমি বরং আজ পার্টিতে আমার একটা শাড়ি পরে নাও, তবে খুব সাবধানে পরবে, কারণ শাড়িগুলো আমার মা আমাকে দিয়েছেন এবং এগুলো খুব দামি। খেয়াল রাখবে শাড়িতে যেন কোনো দাগ না লাগে। সারদা দেবী মৃদু গলায় বললেন, ঠিক আছে মা, তুমি যখন বলছো তখন তোমারই একটা শাড়িই পরবো, তবে খুব বেশি দামি শাড়ি দিও না, সাধারণ কোনো শাড়ি দিও, তাহলেই হবে। প্রিয়াঙ্কা আলমারি খুলে একটি শাড়ি বের করে শাশুড়ির হাতে দিয়ে বলল, নাও মা, এই শাড়িটা পরো। এমন শাড়ি তো তুমি জীবনে কখনো পরোনি, তাই আজ তোমাকে এই শাড়িটা পরতে দিচ্ছি। সেটা তোমার মতো মানুষের জন্য কম বড় ব্যাপার নয়। বৌমার কথাগুলো সারদা দেবীর মনে গভীর কষ্ট দিল। সত্যি বলতে তার একটু ইচ্ছে করছিল না বৌমার শাড়ি পরতে, কিন্তু তার কাছে আর কোনো উপায়ও ছিল না। তাই বাধ্য হয়েই তিনি প্রিয়াঙ্কার দেওয়া শাড়িটাই পরে নিলেন। সন্ধ্যায় পার্টি শুরু হলে সন্দীপ ও প্রিয়াঙ্কা অতিথিদের সঙ্গে হাসি আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল, আর অন্যদিকে সারদা দেবী একা এদিক ওদিক ছুটে সমস্ত কাজ সামলাতে লাগলেন। রামবাবু পার্টিতে উপস্থিত ছিলেন না। তিনি যে কাজের জন্য গ্রামে গিয়েছিলেন সেই কাজ শেষ হতে এখনো 2 দিন বাকি ছিল। সব অতিথির আপ্যায়ন করতে করতে সারদা দেবী প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। এরই মধ্যে হঠাৎ রান্নাঘরের দরজার চৌকাঠে হোঁচট খেয়ে পড়ে গেলেন। তার হাত থেকে চায়ের কাপের ট্রে ছিটকে পড়ল এবং গরম চা পুরো তার শাড়ির উপর দিয়ে পড়ল। এরপর যা হলো তা সারদা দেবী কোনোদিন কল্পনাও করেননি। সন্দীপ ও প্রিয়াঙ্কা সবার সামনে দাঁড়িয়ে নিজের মাকে একের পর এক কটু কথা শোনাতে লাগলো। তাদের সে অপমানজনক কথাগুলো শুনে সারদা দেবীর চোখে জল আর থামছিল না। তিনি কোনো খাবার না খেয়ে নিজের ঘরে চলে গেলেন। তারপর বৌমার শাড়িটি খুলে যত্ন করে একপাশে রেখে দিলেন। পার্টি শেষ হওয়ার পর সারদা দেবী প্রিয়াঙ্কার কাছে গিয়ে বললেন, বৌমা, আমি কাল তোমার শাড়িটা ভালো করে পরিষ্কার করে তোমাকে দিয়ে দেব। প্রিয়াঙ্কা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, এত দয়া করার কোনো দরকার নেই, আমি আমার শাড়ি বাড়িতে ধুই না, আমার শাড়িগুলো ড্রাই ক্লিন করাই। একটা শাড়ি ড্রাই ক্লিন করাতেই অন্তত 1000 টাকা খরচ হয়, আমি তো আর তোমার মতো সস্তা শাড়ি পরি না। বৌমার কথা শুনে সারদা দেবী নিজেকেই ভীষণ অপমানিত মনে করলেন। সেই মুহূর্তে ওই বাড়িতে তার আর একটুও মন টিকছিল না। পরের দিন ছেলে ও বৌমা দুজনই যখন বাড়িতে ছিল না, তখন রামবাবু ফোন করে সারদা দেবীকে জিজ্ঞাসা করলেন, কি গো, পার্টি কেমন হলো? কিন্তু স্বামীর কথা শুনে তিনি কিছুই বলতে পারলেন না। রামবাবু চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে সারদা, তুমি ঠিক আছো তো? ওখানে সবাই ভালো আছে তো?
সারদা দেবী কোনো রকমে নিজেকে সামলে বললেন, হ্যাঁ সব ঠিক আছে, তুমি শুধু তাড়াতাড়ি চলে আসো, তোমাকে ছাড়া এখানে আমার একদম ভাল লাগছে না। সারদা দেবীর গলায় এমন এক অসহায় সুর শুনে রামবাবু অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমার কিন্তু কিছুই ঠিক মনে হচ্ছে না, সত্যি করে বলো তো কি হয়েছে। তখন সারদা দেবী আর নিজেকে সামনে রাখতে পারলেন না। ফোনের ওপারে কাঁদতে কাঁদতে পার্টিতে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা স্বামীকে জানিয়ে দিলেন। সব কথা শুনে রামবাবু রেগে শরীর জ্বলে উঠল। সারা জীবন নিজের স্ত্রীকে সম্মান দিয়ে এসেছেন তিনি, কখনো তার আত্মসম্মানে আঘাত লাগতে দেননি, অথচ আজ জানতে পারলেন তারই ছেলে বৌমা শুধু একটি শাড়ির জন্য সবার সামনে তার স্ত্রীকে এতটা অপমান করেছে। এটা তিনি কিছুতেই মেনে নিতে পারলেন না। তিনি মনে মনে ভাবতে লাগলেন, 2 মাস ধরে আমার স্ত্রী এই মানুষগুলোর জন্য নিজের শরীর মন উজাড় করে দিয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে, আর তার বিনিময়ে ছেলে বৌমা তাকে অপমান করলো। 3-4 দিন পর রামবাবু ছেলে বৌমার বাড়িতে ফিরে এলেন। তার হাতে ছিল একটি বড় শপিং ব্যাগ। তিনি ব্যাগটি ডাইনিং টেবিলের উপরে রেখে সরাসরি নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর বৌমা প্রিয়াঙ্কা ঘর থেকে বেরিয়ে এসে ডাইনিং টেবিলের উপর রাখা বড় শপিং ব্যাগটা দেখতে পেল। কৌতূহল আর উত্তেজনায় সে তাড়াতাড়ি ব্যাগটা খুলে ফেলল। ব্যাগের ভিতরে ছিল একটি অপূর্ব সুন্দর শাড়ি। প্রিয়াঙ্কার মনে হলো নিশ্চয়ই সন্দীপ তার জন্য শাড়িটা এনেছে, কারণ তখনও তো সে জানতো না যে তার শ্বশুর বাড়িতে ফিরে এসেছে। রামবাবু যখন বাড়িতে এসেছিলেন তখন প্রিয়াঙ্কা নিজের ঘরে ঘুমাচ্ছিল, তাই তার মনে হলো সন্দীপ হয়তো তাকে চমকে দেওয়ার জন্য এই সুন্দর উপহারটি এনেছে। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি শাড়িটি নিয়ে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর শাড়িটি পরে সে আয়নার সামনে দাঁড়ালো। শাড়িটি সত্যি অসাধারণ সুন্দর ছিল, দেখেই বোঝা যাচ্ছিল এটি বেশ দামি। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে লাগলো, এই শাড়ির দাম নিশ্চয়ই কয়েক হাজার টাকা হবে, আমি তো সবসময় এমন শাড়ি কিনতে চাই। এর কিছুক্ষণ পরেই সন্দীপ অফিস থেকে বাড়ি ফিরে এলো। নিজের ঘর থেকে বেরিয়ে প্রিয়াঙ্কা স্বামীকে ডাকলো, এই যে দেখো তো শাড়িটা আমাকে কেমন লাগছে। সন্দীপ স্ত্রীকে ওই শাড়িতে দেখে একেবারে অবাক হয়ে গেল। সে বলল, প্রিয়াঙ্কা শাড়িটা তো সত্যি খুব সুন্দর, কিন্তু তুমি এটা কবে কিনলে? আমাকে তো কিছু বলনি। স্বামীর কথা শুনে প্রিয়াঙ্কা অবাক হয়ে বলল, কি বলছো, এই শাড়িটা তুমি আনোনি? সন্দীপ বলল, না তো, আমি তো এই শাড়ি কিনিনি। প্রিয়াঙ্কা অবাক হয়ে বলল, তাহলে মজা করছো কেন? এই শাড়িটাই তো এখানে রাখা ছিল, দেখো না কত সুন্দর, তুমি না আনলে কে এনেছে? ঠিক সেই সময় স্বামী স্ত্রীর কথোপকথন শুনে রামবাবু নিজের ঘর থেকে সারদা দেবীকে নিয়ে বেরিয়ে এলেন। প্রিয়াঙ্কা সন্দীপ দুজনই কিছু বুঝে উঠতে পারছিলেন না। তখন রামবাবু শান্ত গলায় বললেন, বৌমা ওই শাড়িটা সন্দীপ আনেনি, আমি এনেছি। সন্দীপ অবাক হয়ে বলল, বাবা তুমি কখন এলে? রামবাবু বললেন, এই তো কিছুক্ষণ আগে এসেছি। তারপর প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বললেন, আর বৌমা শাড়িটা আমি তোমার জন্য আনিনি, আমি আমার স্ত্রীর জন্য এনেছিলাম। তবে থাক, তোমার মনে হয় শাড়িটি বেশ দরকার। একটু থেমে তিনি বললেন, আমি জানি তোমার কাছে অনেক শাড়ি আছে, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি এত দামি শাড়ি তোমার কাছে একটাও নেই। শ্বশুরের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কার রাগে সারা শরীর জ্বলে উঠল। তার মনে হলো এই শাড়ি পরে সে যেন ভীষণ বড় একটি ভুল করে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে রাগ করে নিজের ঘরে চলে গেল। পোশাক বদলে শাড়িটি আবার শপিং ব্যাগে ভরে নিয়ে এলো। ডাইনিং টেবিলের ওপরে ব্যাগটি রাখতেই যাচ্ছিল, ঠিক তখনই রামবাবু বললেন, এর আর দরকার নেই বৌমা, শাড়িটি তুমি রেখে দাও। প্রিয়াঙ্কা অবাক হয়ে তার দিকে তাকালো। রামবাবু আরো বললেন, কারণ আমার স্ত্রী এখন থেকে আর কারোর পুরনো বা ব্যবহার করা জিনিস পরবে না। আজ থেকে সে নিজের পছন্দ মতো ভালো শাড়ি পরবে, এমন অনেক শাড়ির মালিক হওয়ার সামর্থ্য তার আছে। রামবাবুর কথা শুনে সন্দীপ অবাক হয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইল। তখন রামবাবু বললেন, কি হলো রে, এত অবাক হয়ে গেছিস? এই বলে তিনি নিজের ব্যাগ থেকে কয়েকটি কাগজ বের করে সন্দীপের হাতে তুলে দিলেন। তারপর বললেন, শহরের সঙ্গে আমার গ্রামকে যে রাস্তা যুক্ত করেছে, সেই রাস্তার ওপর আমি আমার মায়ের নামে একটি সম্পূর্ণ শাড়ির শোরুম কিনেছি। এগুলো সেই শোরুমের কাগজপত্র। শ্বশুরের কথা শুনে প্রিয়াঙ্কার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল।
আর এই কথা শুনে সন্দীপ রীতিমতো ক্ষেপে গেল। সে বলল, এটা কি করলে বাবা? তুমি তো আমাদের বাড়ি কেনার জন্য টাকার ব্যবস্থা করতে গিয়েছিলে। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে ওই টাকা আমাকে দেবে। তাহলে এসব কি? রামবাবু শান্তভাবে বললেন, হ্যাঁ বাবা, দিয়েছিলাম, কিন্তু তারও আগে আমি তোমার মাকে একটা কথা দিয়েছিলাম। সন্দীপ চুপ করে রইল। রামবাবু বললেন, আমি তোমার মাকে কথা দিয়েছিলাম জীবনের শেষ দিনগুলোতে আমি তাকে সম্মান দিয়ে রাখবো। আর আজ পর্যন্ত কাউকে তার আত্মসম্মানে আঘাত করার অধিকার দেইনি আমি। তারপর প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বললেন, বৌমা, তুমি একদমই ভেবো না যে আমার স্ত্রী দামি শাড়ি পরতে পারে না। আমার নিজেরও ভালো চাকরি ছিল, আর এখন আমি পেনশনও পাই, কিন্তু তোমার শাশুড়ি বরাবরই সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেছে। নিজের জন্য দামি শাড়ি কেনার চেয়ে নিজের সন্তানদের পড়াশোনার পেছনে টাকা খরচ করাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাই নিজের জন্য কখনো বেশি টাকা খরচ করিনি আমরা। তারপর তিনি ছেলের দিকে তাকিয়ে ভারী গলায় বললেন, আর সন্দীপ, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সেসব সন্তানদের মানুষ করতে গিয়ে আমরা সারা জীবন নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছি, একদিন সেই সন্তানরাই আমাদের এমন দিন দেখাবে। আমি তো ভাবছিলাম গ্রামের বাড়ি আর জমি বিক্রি করে সবকিছু তোর হাতে তুলে দেব, তোদের সঙ্গেই থাকবো। জমিটা আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু ভাগ্য ভালো, বাড়িটা বিক্রি করার ঠিক 2 দিন আগে তোর আর তোর স্ত্রী নিজেদের আসল চেহারা আমাদের দেখিয়ে দিলি। এরপর তিনি প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বললেন, বৌমা, এবার থেকে তোমার শাশুড়ি দামি শাড়ি পরবে। এখন তো তুমি আর তোমার শাশুড়িকে বলতে পারবে না যে সে ছেঁড়া ফাটা শাড়ি পরে, কিংবা দামি শাড়ি পরার যোগ্যতাই তার নেই। রামবাবুর এই কথাগুলো প্রিয়াঙ্কার মনে এমন ভাবে আঘাত করলো যেন তার গালে সজোরে একটি চড় কষিয়ে দিয়েছে কেউ। প্রিয়াঙ্কা এবং সন্দীপ দুজনের কাছে রামবাবুর কথার কোনো জবাব ছিল না। কিছুক্ষণ নীরব থাকার পর রামবাবু স্ত্রীকে বললেন, চলো সারদা, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমাদের আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা আজই নয়, এক্ষুনি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সারদা দেবী স্বামীর দিকে তাকিয়ে রইলেন। তার চোখে তখনও জল, কিন্তু সেই জলের আড়ালে যেন দীর্ঘদিন পর একটু স্বস্তির আলো ফুটে উঠেছে। আমরা নিজেদের বাড়িতে খুব ভালো মতোই থাকতে পারবো। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় রামবাবু সন্দীপের হাত থেকে সেই কাগজগুলো নিয়ে নিলেন। তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা, তোর মা তোকে কত আদর যত্ন করে মানুষ করেছে সেটা তুই খুব ভালো করেই জানিস। তোর কোনো শখ আহ্লাদ পূরণ করতে সে কখনো কোনো কার্পণ্য করেনি, কিন্তু সে কখনো ভাবিনি তুই একদিন সেই আদরের ছেলেই তাকে নিয়ে উপহাস করবি। আমাদের ক্ষমা কর বাবা, তুই জীবনে অনেক দূর এগিয়ে গেছিস, কিন্তু আজ তুই সেই মানুষগুলোকেই পিছনে ফেলে দিয়েছিস যার ত্যাগ আর পরিশ্রমের কারণেই তুই আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছিস। তোর বউ তো অন্য বাড়ি থেকে এসেছে, সে হয়তো তোর মায়ের সংগ্রাম নিজের চোখে দেখেনি, কিন্তু তুই তো দেখেছিস। তুই জানিস তোর মা তোদের জন্য কতটা কষ্ট করেছে। আচ্ছা, আজ তোর মায়ের একটা শাড়ি তো নোংরা হয়েছিল, কিন্তু ছোটবেলায় তুই তোর মায়ের কতগুলি শাড়ি নোংরা করেছিস, তার কি কোনো হিসেব তোর কাছে আছে? তখন তো তোর মা কখনো তোকে একটা কথাও বলেনি। এই কথাগুলো বলে রামবাবু নিজের স্ত্রীর হাত শক্ত করে ধরে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অন্যদিকে সন্দীপ আর প্রিয়াঙ্কা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লজ্জায় তাদের চোখ যেন মাটিতে আটকে গেছে। নিজেদের ভুলের জন্য অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে তারা একেবারে নির্বাক হয়ে গেল। রামবাবু ছেলে বৌমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই যেন সন্দীপ আর প্রিয়াঙ্কার জীবনে দুর্ভাগ্যের দিন শুরু হয়ে গেল। সন্দীপের মনে বড় বাড়িতে বিলাসী জীবনযাপন করার লোভ এতটাই বেড়ে গেল যে নিজের অফিসে দুর্নীতি শুরু করলো সে। মানুষকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাইতে লাগলো, এমনকি জাল কাগজপত্র তৈরি করতেও শুরু করলো। কিন্তু অন্যায় করে কেউ বেশি দিন পার পেয়ে যায় না। একদিন সন্দীপ হাতে নাতে ধরা পড়লো। তাকে সঙ্গে সঙ্গে চাকরি থাকতে বরখাস্ত করা হলো। যেসব মানুষের কাছ থেকে সে কাজ করে দেওয়ার নাম করে টাকা নিয়েছিল, তারা একের পর এক ফোন করে নিজেদের টাকা ফেরত চাইতে লাগলো। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো যে বাধ্য হয়ে সন্দীপকে নিজের সেই ছোট্ট বাড়িটাও বিক্রি করে দিতে হলো। তারপর স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করলো। কিন্তু সেখানেও তাদের দুর্ভাগ্য পিছু ছাড়লো না। এক সময় মতো বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তাদের ঘর থেকে সমস্ত জিনিসপত্র বের করে রাস্তায় ফেলে দিলেন।
সন্দীপ আর প্রিয়াঙ্কা অসহায় হয়ে প্রিয়াঙ্কার বাপের বাড়িতে গেল, কিন্তু সেখানে পৌঁছাতেই প্রিয়াঙ্কার বৌদি তাদের দেখে দরজা বন্ধ করে দিল। তারপর নিজের শ্বশুর শাশুড়িকে স্পষ্ট জানিয়ে দিল, প্রিয়াঙ্কাকে যদি এখানে থাকতে দেওয়া হয় তাহলে আমি এই বাড়িতে থাকবো না, প্রিয়াঙ্কার সঙ্গে আমিও তাদের এই বাড়ি থেকে বের করে দেব। বৌমার ভয়ে প্রিয়াঙ্কার বাবা মা মেয়ের জন্য কিছু করতে পারলেন না। অবশেষে কোথাও আশ্রয় না পেয়ে সমস্ত আশা হারিয়ে সন্দীপ নিজের বাবার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেই সময় রামবাবু এবং সারদা দেবী তাদের নিজেদের শাড়ির শোরুমে বসেছিলেন। সন্দীপ সেখানে পৌঁছাতে রামবাবু তাকে দেখে বললেন, এখানে কি নিতে এসেছিস? সন্দীপ কাঁদতে কাঁদতে নিজের জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বাবার কাছে খুলে বলল। সে নিজের ভুল স্বীকার করে বাবা মায়ের কাছে সাহায্য চাইতে লাগলো, কিন্তু রামবাবু তার সমস্ত কথা শুনে কঠিন গলায় বললেন, গার্ড, একে এখান থেকে বের করে দাও, আমরা এই লোকটাকে চিনি না। সন্দীপ হতভম্ব হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু রামবাবু আর তার দিকে ফিরেও তাকালেন না। শেষ পর্যন্ত সন্দীপ আর প্রিয়াঙ্কা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো। নিজেদের ভুল আর দুর্ভাগ্যের জন্য তারা প্রতিনিয়ত কাঁদতে লাগলো। যে মা বাবাকে তারা বোঝা মনে করেছিল, আজ সেই বাবা মায়ের আশ্রয়েই তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজকের গল্প ঋণ। ডিসেম্বর মাস চলছে, চারিদিকে কনকনে ঠান্ডা। সুবীরবাবু এখন জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছেছেন যেখানে প্রতিটি দিনই তার কাছে এক কঠিন সংগ্রামের মতো। গত 6 মাস ধরে তিনি দিল্লিতে তার ছোট ছেলে অমিতের বাড়িতে থাকছেন। সুবীরবাবু কিডনির রোগী। আজ সকালে ঘুম থেকে উঠেই তিনি ভীষণ আতঙ্কিত হয়ে পড়লেন, কারণ ঘুমের মধ্যেই তার বিছানা ভিজে গেছিল। ঠিক তখনই তার ঘরের দরজায় টোকা পড়ল। তার ছোট বৌমা আরতি এসে ঘরে ঢুকল। ভেজা বিছানার দিকে চোখ পড়তেই তার ভ্রু কুঁচকে গেল। রাগে চিৎকার করে সে বলল, রাতে এত জল খাও কেন? কি অবস্থা! কোনো ছোট বাচ্চা যদি বিছানা ভেজাতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু এই বয়সে ছি! নাক মুখ কুঁচকে আরতি ঘর থেকে বেরিয়ে গেল। বৌমার কথাগুলো তীক্ষ্ণ তীরের মতো সুবীরবাবুর হৃদয়ে গিয়ে বিঁধল, কিন্তু তিনি মুখ খুলে কিছুই বলতে পারলেন না। মাথা নিচু হয়ে গেল তার। বাইরে তখন কনকনে ঠান্ডা, অথচ লজ্জা আর অস্বস্তিতে সুবীরবাবুর সারা শরীর ঘামে ভিজে গেল। তিনি তাড়াতাড়ি উঠে নিজেই বিছানার চাদরটি ধুতে শুরু করলেন। এই সমস্যাটি নিয়ে তিনি নিজেও ভীষণ কষ্টে ছিলেন, কিন্তু তার নিজেরই বা কি করার ছিল? কিডনির অসুখ ধরা পড়ার পর থেকেই এই সমস্যা আরও যেন বেড়ে গিয়েছিল। এদিকে ঘরের বাইরে আরতির রাগ যেন আরও বেড়ে উঠল। রান্নাঘরে বাসনপত্র আছাড় দিতে দিতে সে বলতে লাগলো, প্রতিদিন একই ঝামেলা, আমি আর কতদিন এসব সহ্য করব? অমিত তখন দাড়ি কাটছিল। আরতির চিৎকার শুনে সে জিজ্ঞাসা করল, আরে আরতি, এত সকালে চিৎকার করছো কেন? কি হয়েছে কি? আরতি রেগে বলল, একবার ঘরে গিয়ে দেখে আসো তোমার বাবা কি করে বসে আছে। অমিত অবাক হয়ে বলল, কিন্তু হয়েছে কি সেটা তো বলবে। আরতি আরো জোরে বলল, আর কি হবে, তোমার বাবা আবার বিছানা ভিজিয়ে ফেলেছে, এবার আর আমার পক্ষে এসব সহ্য করা সম্ভব নয়, ওই ঘর পরিষ্কার করা আমার পক্ষে আর সম্ভব নয়, তুমি তাড়াতাড়ি তোমার বাবার একটা ব্যবস্থা করো, না হলে আমি এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। অমিত এমনিতেই অফিসের কাজ নিয়ে প্রচণ্ড চাপে ছিল। আরতির কথা শুনে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি কি করব আরতি, সত্যি বুঝতে পারছি না। একদিকে অফিসের কাজ, অন্যদিকে বাবার একদিকে অফিসের কাজ, অন্যদিকে বাবার অসুস্থতা, আর এখন তুমিও প্রত্যেকটা কথায় বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিচ্ছ। আমাদের দুটো সন্তান আছে, একটু বোঝার চেষ্টা করো। অমিতের কথা শুনে আরতির চোখে আরও রাগ ফুটে উঠল। বোঝার চেষ্টা আমাকে করতে হবে? আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, হয় তোমার বাবার একটা ব্যবস্থা করো, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব, এবার সিদ্ধান্ত তোমার। কথাটা শুনে গভীর একটা নিঃশ্বাস ফেলল অমিত। ঠিক আছে, আমি দাদাকে ফোন করছি, বাবার দায়িত্ব তো শুধু আর আমার একার নয়। অমিত আরও বলল, 6 মাসেরও বেশি হয়ে গেল, কিন্তু দাদা বৌদির কোনো চিন্তাই নেই। যখনই বাবাকে নিজেদের কাছে রাখার সময় আসে
তখনই একের পর এক অজুহাত শুরু হয়। কখনো বৌদি অসুস্থ হয়ে পড়ে, কখনো দাদা হঠাৎ ব্যবসার কাজে বাইরে চলে যায়, আর কিছু না হলে কাজের চাপ খুব বেশি। এভাবে সব কিছু এড়িয়ে যায়। আমি একা কিভাবে সব সামলাবো? এবার ফোন করে পরিষ্কার বলবো ওরা যেন বাবাকে নিয়ে যায়। দেখো, এবারও নিশ্চয়ই কোনো না কোনো অজুহাত তৈরি করবে। এই বলে অমিত দাদার নাম্বারে ফোন করলো, কিন্তু ওপাশ থেকে কেউ ফোনই ধরল না। সুবীরবাবুর দুই ছেলে, রমেশ ও অমিত। দুই ভাইয়ের বয়সের পার্থক্য ওই মাত্র 2 বছর। বড় ছেলে রমেশ ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে চণ্ডীগড়ে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল, আর ছোট ছেলে অমিত বরাবরই বাবা মায়ের সঙ্গেই থাকত। কিন্তু সুবীরবাবুর স্ত্রী মারা যাওয়ার পর ছোট বৌমা আরতি তার দায়িত্ব নিতে সরাসরি অস্বীকার করে দেয়। তার যুক্তি ছিল, যখন ছেলে দুটো তখন বাবার দায়িত্ব দুজনকেই সমানভাবে নিতে হবে। অমিতের কাছেও কথাটা অযৌক্তিক মনে হয়নি। দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক এবং ঝামেলার পর শেষ পর্যন্ত ঠিক হয়েছিল দুই ভাই পালা করে 6 মাস করে বাবাকে নিজেদের কাছে রাখবে। সেই সিদ্ধান্তের পর থেকে বছরে 6 মাস সুবীরবাবু বড় ছেলে রমেশের বাড়িতে থাকতেন এবং বাকি 6 মাস ছোট ছেলে অমিতের বাড়িতে। কিন্তু এবার সুবীরবাবুর একেবারেই সেখানে যেতে ইচ্ছা করছিল না। তিনি জানতেন এখানে অন্তত আরতির কটু কথা শুনতে হয়, কিন্তু বড় ছেলের বাড়ির পরিস্থিতি তো আরোই খারাপ। সেখানে শুধু বড় বৌমাই নয়, তার নিজের বড় ছেলেও বাবার উপর চিৎকার করতে একটুও দ্বিধা করে না। অমিত বারবার ফোনে রমেশের নাম্বার ডায়াল করতে লাগলো, কিন্তু প্রতিবারই ফোন কেটে দেওয়া হচ্ছিল। ঠিক তখনই ঘরের ভেতর থেকে আরতির তীক্ষ্ণ গলা শোনা গেল। কি হলো, ফোন করেছো তোমার দাদাকে? অমিত ক্লান্ত গলায় বলল, করেছি তো, একবার নয় 4 বার ফোন করেছি, কিন্তু দাদা তো ফোন ধরছে না। আরতি বিরক্ত হয়ে বলল, এখন আর সে ফোন ধরবে কেন? যখন বাবাকে আমাদের কাছে রাখার পালা আসে তখন তো 15 দিন আগেই ফোন করে বাবাকে নিয়ে আসার জন্য জোর করতে থাকে, আর তুমিও তার কথা শুনে সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে আসো। কিন্তু যখন তাদের পালা আসে তখন যেন তাদের মুখে কুলু পেটে যায়। কিছুক্ষণ থেমে সে বলল, এবার তুমিই বাবাকে চণ্ডীগড়ে পৌঁছে দিয়ে আসো। অমিত অসহায় গলায় বলল, আরতি, তুমি জানো তো এখন আমার হাতে একদম সময় নেই। কোম্পানিতে ম্যানেজার হওয়ার পর আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে, আমি এখন অফিস থেকে ছুটিও নিতে পারবো না। আরতি চোখ রাঙিয়ে বলল, ওসব আমি কিছু জানি না, তুমি যেভাবেই হোক বাবাকে সেখানে পাঠানোর ব্যবস্থা করো, না হলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। এই কথা বলে আরতি রাগ করে রান্নাঘরে চলে গেল। অমিত চুপচাপ চেয়ারে বসে গভীর চিন্তায় ডুবে গেল। এই সমস্যার সমাধান কিভাবে করবে কিছুতেই বুঝতে পারছিল না সে। সকালের এই ঝগড়াঝাটির পর অমিত সবে খেতে বসেছিল, তখনই তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তার অ্যাসিস্ট্যান্টের নাম ভেসে উঠল। অমিত ফোন ধরতেই ওপাশ থেকে অ্যাসিস্ট্যান্ট বলল, হ্যালো স্যার, মনে আছে তো? আজ ইন্টারভিউ সেশন আছে, আপনি হায়ারিং টিমের একজন মেম্বার, ইতিমধ্যেই অনেক আবেদন জমা পড়েছে। অমিতের হঠাৎ মনে পড়ে যাওয়ার মতো করে বলল, আরে হ্যাঁ, একেবারে আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। তাড়াতাড়ি খাওয়া শেষ করে অমিত অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অমিত একটা বড় কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত ছিল। কিছুক্ষণের মধ্যেই নিজেদের গাড়ি নিয়ে অফিসে পৌঁছে গেল। অফিসে ঢুকতেই তার চোখে পড়ল হলঘর থেকে শুরু করে করিডোর পর্যন্ত অসংখ্য চাকরি প্রার্থীদের ভিড়। আজকের দিনটি যে তার জীবনে এত বড় এক পরিবর্তন নিয়ে আসতে চলেছে তখনও অমিত তা ঘুণাক্ষরেও টের পায়নি। সকলেই হাতে ফাইল ও সিভি নিয়ে নিজেদের নম্বরের অপেক্ষায় বসেছিল। অমিত কারোর দিকে না তাকিয়ে সোজা নিজের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। আরে বন্ধু, অমিত, কত বছর পর দেখা হচ্ছে, আমাকে চিনতে পারছিস? অমিত চমকে পিছনে ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে সে অবাক হয়ে গেল। লোকটি হাসি মুখে তার দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। আমি সন্দীপ রে, তোর ছোটবেলার বন্ধু। অমিত কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। তার মুখে এক ঝলক ম্লান হাসি ফুটে উঠলেও মুহূর্তের মধ্যেই তা মিলিয়ে গেল। সন্দীপের এতটা আপন করে কথা বলাটা অমিতের ঠিক ভালো লাগলো না।
এত মানুষের ভিড়ের মধ্যে নিজের পদমর্যাদা আর সম্মানের ভাবটাই যেন তার কাছে ছোটবেলার বন্ধুত্বের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সন্দীপও বোধ হয় অমিতের বদলে যাওয়া আচরণটা বুঝতে পেরেছিল, তাই সে হঠাৎ কথার মধ্যে একটা আনুষ্ঠানিকতা এনে বলল, আপনি এখানে কাজ করেন? প্রশ্নটা শুনে অমিতের মনে এক অদ্ভুত তৃপ্তি জেগে উঠল। সে গর্বের সঙ্গে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি এই কোম্পানির ম্যানেজার। তারপর একটু ব্যস্ততার ভান করে বলল, যাই হোক, এখন একটু তাড়াহুড়ো আছে, আমি চলি। এই বলে অমিত সেখান থেকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর অমিত ইন্টারভিউ বোর্ডে গিয়ে বসল। আজকের দিনটি তার জন্য সত্যিই বিশেষ ছিল। একটি বড় কোম্পানির ম্যানেজার হিসাবে এই প্রথম সে কোনো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিচ্ছিল। নিজের চেয়ারে বসে তার নিজের উপরই গর্ব হচ্ছিল, কিন্তু সেই গর্ব খুব দ্রুত অহংকারে পরিণত হলো যখন ইন্টারভিউ দিতে তার সামনে এসে দাঁড়ালো তার সেই পুরনো স্কুলের বন্ধু সন্দীপ। সন্দীপ ঘরে ঢুকতেই অমিতের মনে স্কুল জীবনের পুরনো স্মৃতিগুলো একের পর এক ভেসে উঠতে লাগলো। তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের ছিল না, বরং তার মধ্যে প্রতিযোগিতার একটা ঠান্ডা লড়াই ছিল। স্কুল জীবনে তারা একই পাড়ায় থাকতো। অমিতের মনে পড়ল সন্দীপকে টপকে যাওয়ার জন্য সে কতবার দ্বিগুণ পরিশ্রম করত, কিন্তু শেষ পর্যন্ত প্রায় প্রতিবারই জয়ী হতো সন্দীপ। সেই কারণেই সন্দীপের প্রতি অমিতের মনে বরাবরই একটা চাপা আক্রোশ ছিল। স্কুলের শিক্ষক থেকে শুরু করে প্রিন্সিপাল সবাই যেন সন্দীপের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকতেন। সহপাঠীরাও তার প্রতিভার ভক্ত ছিল। সন্দীপ একদিন অনেক বড় মানুষ হবে, নিজের যোগ্যতায় অনেক উঁচু জায়গায় পৌঁছাবে, এই কথাগুলো যেন প্রায়ই অমিতের কানে বাজত। কিন্তু আজ সেই সন্দীপ, যে একসময় সবার থেকে এগিয়ে থাকতো, অমিতের সামনে চাকরির জন্য দাঁড়িয়ে আছে। অমিত মনে মনে ভাবল, উঁচু জায়গায় পৌঁছানোর কথা কার ছিল? আজ আমি কোথা থেকে কোথায় পৌঁছে গেছি, আর সন্দীপ এখন একটা ভালো চাকরিও জোগাড় করতে পারেনি। নিজের কথা ভাবতেই অহংকারে অমিতের বুক ফুলে উঠল। অতীতের স্মৃতিগুলোকে একপাশে সরিয়ে এসে বর্তমানের দিকে মন দিল। সন্দীপের দিকে তাকিয়ে তার মুখে ফুটে উঠল এক বিদ্রূপের হাসি, কিন্তু সন্দীপের মুখে কোনো অস্বস্তির ছাপ ছিল না, বরং সে ছিল আত্মবিশ্বাসে ভরপুর। ইন্টারভিউ শুরু হলো। প্যানেলের সদস্যরা একে একে প্রশ্ন করতে শুরু করলেন। সন্দীপ প্রতিটা প্রশ্নের উত্তর অত্যন্ত দক্ষতার সঙ্গে দিল। তার জ্ঞান, আত্মবিশ্বাস এবং উত্তর দেওয়ার ধরন দেখে প্যানেলের প্রত্যেক সদস্যরই মুগ্ধ হয়ে গেলেন। শেষ পর্যন্ত প্যানেলের সবাই একমত হয়ে সন্দীপকে ওই পদের জন্য নির্বাচিত করার প্রস্তাব দিলেন। অমিতের কাছে যখন সিদ্ধান্ত জানতে চাওয়া হলো, তখন সে শুধু আনুষ্ঠানিকতার খাতিরে মাথা নেড়ে সম্মতি জানালো। দুদিন পরই সন্দীপ কোম্পানিতে কাজে যোগ দিল এবং নিজের সমস্তটা দিয়ে কাজ করতে শুরু করলো। এরই মধ্যে একটি সপ্তাহ কেটে গেল। সেদিন সকালে অমিত অফিসে পৌঁছাতেই তার কপালে দুশ্চিন্তার রেখা স্পষ্ট দেখা গেল। সে ভীষণ চিন্তায় ছিল। সকালে আবারও তার স্ত্রী আরতি বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল। সেই ঝগড়ার আওয়াজ এখনো যেন অমিতের কানে বাজছিল। সমস্যার একটা সমাধান বের করার জন্য অমিত তার দাদা রমেশকে একাধিকবার ফোন করছে, কিন্তু দাদা একটাই কথা বলে চলল, এখন খুব ব্যস্ত আছি, সময় পেলেই বাবাকে নিয়ে চলে আসব, আর কয়েকটা দিন তোরাই বাবাকে রাখ। এই কথাগুলোই বারবার অমিতের মাথায় ঘুরছিল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। মে আই কাম ইন স্যার? অমিত মাথা তুলে তাকালো। ও সন্দীপ, আয়। সন্দীপ ঘরে ঢুকেই বলল, অমিত, আমার দুদিনের ছুটি দরকার। অমিত অবাক হয়ে তার দিকে তাকালো। আরে, তুই তো সবে দুদিন আগে কাজে যোগ দিয়েছিস, এর মধ্যেই ছুটি? তুই তো জানিস আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্টের উপরে কাজ করছি, এখন ছুটির কথা ভাবছিস কিভাবে? সন্দীপ একটু ইতস্তত করে বলল, আসলে কাল সকালে আমার মাকে নিয়ে চণ্ডীগড় যেতে হবে। আমার বড় দিদি সেখানে থাকে, ওদের নতুন বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান, আমাদের যেতেই হবে। সকালের ট্রেন, চণ্ডীগড়। শব্দটা শুনতেই অমিতের মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল। দাদার বাড়িও তো চণ্ডীগড়েই। সন্দীপ যখন এমনিতেই চণ্ডীগড় যাচ্ছে, তখন একই সঙ্গে নিজের সমস্যাটাও যদি মিটিয়ে নেওয়া যায়। ভাবতেই অমিতের ঠোঁটের কোণে একটা কুটিল হাসি ফুটে উঠল। সে শান্ত গলায় বলল, আচ্ছা সন্দীপ, তুই ছুটি পেয়ে যাবি,
তারপর একটু থেমে বলল, তবে তোকে একটা আমার ছোট্ট কাজ করে দিতে হবে। সন্দীপ সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই, বল কি কাজ, আমি ফিরে এসে করে দেব। অমিত মাথা নেড়ে বলল, না সন্দীপ, ফিরে এসে নয়, কাজটা তোকে কালই করতে হবে। সন্দীপ অবাক হয়ে তাকিয়ে রইল। অমিত বলল, আসলে আমার বড় দাদা চণ্ডীগড়ে থাকে, তোর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কি তুই আমার বাবাকে তোর সঙ্গে নিয়ে যেতে পারবি? আসলে বাবাকে একা একা পাঠাতে পারি না, আবার তাকে নিয়ে যাওয়ার মতো সময় আমার হাতে নেই। তুই যদি তাকে সঙ্গে করে নিয়ে যাস তাহলে আমার দাদা স্টেশনে এসে বাবাকে নিয়ে যেতে পারবে। সন্দীপ মৃদু হেসে বলল, আরে ধুর, এতে আবার অসুবিধার কি আছে? তোর কোনো কাজে যদি আমি আসতে পারি তাহলে তো আমার ভালোই লাগবে, আর এই সুযোগের আঙ্কেলের সঙ্গে দেখাও হয়ে যাবে। সন্দীপের কথা শুনে অমিতের মনে হলো যেন তার মাথা থেকে বিশাল একটা বোঝা নেমে গেল। এত সহজে যে সমস্যার সমাধান হয়ে যাবে সেটা সে নিজেও ভাবতে পারেনি। সন্দীপ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর অমিত নিজের চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসল। তারপর স্বস্তির একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সন্ধ্যায় বাড়ি ফিরে অমিত যখন তার বাবা সুবীর বাবুকে জানালো যে পরদিন তাকে চণ্ডীগড় যেতে হবে, তখন আরতির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। যাক বাবা, শেষ পর্যন্ত সমস্যার একটা সমাধান তো হলো, এবার অন্তত একটু শান্তিতে থাকতে পারবো। মনে মনে কথাটা ভেবেই সে আর এক মুহূর্ত দেরি না করে সুবীরবাবুর জিনিসপত্র গোছাতে শুরু করে দিল। এত তৎপরতা আরতি এর আগে খুব কমই দেখিয়েছিল। কিন্তু অন্যদিকে সুবীরবাবুর মুখে নেমে এলো গভীর বিষণ্ণতার ছায়া। তার মন খারাপ, তার কষ্ট, এসব নিয়ে কারোরই যেন মাথা ব্যথা ছিল না। সবাই ব্যস্ত ছিল নিজেদের স্বার্থ আর নিজেদের সমস্যা নিয়ে। পরদিন সকালে সুবীরবাবুর সমস্ত জিনিসপত্র বাড়ির উঠোনে এনে রাখা হলো। অমিত যখন সুবীরবাবুর সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলছিল তখন সুবীরবাবু ধীর গলায় বললেন, গোলু, তুই যদি নিজেই আমাকে চণ্ডীগড়ে দিয়ে আসতিস তাহলে ভালো হতো। একা একা এতটা রাস্তা আমার একটু অস্বস্তি হয়। বাবার গলায় লুকিয়ে থাকা কষ্ট আর বিষণ্ণতার দিকে অমিতের একটুও নজর গেল না, বরং সে বিরক্ত হয়েই বলল, বাবা, তোমাকে কতবার বলেছি আমাকে গোলু বলে রাখবে না। সুবীরবাবু আর কিচ্ছু বললেন না। নাতি নাতনিদের একবার বুকে জড়িয়ে ধরে ভারী মন দিয়ে গাড়িতে গিয়ে বসলেন। তার বুকের ভেতরে জমে থাকা কষ্ট যেন মুখের প্রতিটি রেখা স্পষ্ট হয়ে উঠছিল। গাড়ি চলতে শুরু করলো, আর গাড়ির সঙ্গে সঙ্গে সুবীরবাবুর চোখের কোণ থেকেও কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। অমিত ও সুবীরবাবু যখন স্টেশনে পৌঁছালো তখন মাইকে ঘোষণা শোনা গেল, যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, নির্ধারিত ট্রেনটি 1 ঘন্টা দেরিতে চলবে। অমিত বিরক্ত হয়ে বলল, এই ট্রেনটা কোনোদিনই সময় মতো আসে না। স্টেশনে পৌঁছা অমিত দেখল সন্দীপ আগেই সেখানে এসে উপস্থিত হয়েছে। সে সুবীরবাবুকে পাশের একটি বেঞ্চে বসতে বলল। তারপর এদিক ওদিক তাকিয়ে অমিত বলল, আরে সন্দীপ, তুই তো বলেছিলি তোর মায়ের সঙ্গে চণ্ডীগড় যাচ্ছিস, কিন্তু তোর মাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সন্দীপ মৃদু হেসে পাশের বেঞ্চে বসে থাকা এক দুর্বল বয়সের ভারে ঝুঁকে থাকা বৃদ্ধার দিকে ইশারা করে বলল, উনি আমার মা। তাকে দেখে অমিত অবাক হয়ে গেল। সে সন্দীপের মাকে চিনতেই পারেনি, যদিও তার বয়স খুব বেশি ছিল না, কিন্তু শারীরিকভাবে তিনি এতটাই দুর্বল ও জীর্ণ হয়ে পড়েছিলেন যে তাকে অনেক বেশি বয়স্কা মনে হচ্ছিল। অমিত অবাক হয়ে বলল, তোর মাকে এত দুর্বল আর অসুস্থ লাগছে কেন? তোর মুখে ভীষণ রিটেক তার মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট ছিল। সন্দীপ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, 3 বছর আগে আমার মা বাবা একটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনার শিকার হয়েছিল। সেই দুর্ঘটনায় বাবা মারা যায়। এই কথা বলতে গিয়ে সন্দীপের গলা ভারী হয়ে এলো। একটু থেমে আবার বলতে শুরু করলো, মাও সেই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল। প্রায় 1 মাস হাসপাতালে চিকিৎসা চলেছিল, কিন্তু তারপরও মা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। বাবাকে হারানোর ধাক্কায় মা মানসিকভাবেও ভেঙে পড়েছিল। তার উপর তার স্মৃতিগুলো দুর্বল হয়ে যায়। ডাক্তাররা বলছিলেন মায়ের আলঝেইমার হয়েছে। এখন অনেক কিছুই তিনি ভুলে যান, কখনো কখনো তো আমাকেই চিনতে পারে না।
সন্দীপ আবার বলল, জানিস অমিত, আমার বাবা মায়ের দুর্ঘটনার মাত্র 2 দিন আগে আমি বিদেশে একটি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলাম। আমরা সবাই খুব খুশি ছিলাম। কিন্তু বাবা মারা যাওয়ার পর আমি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে দেই, কারণ তখন মায়ের আমাকে খুব প্রয়োজন ছিল। আমি ভেবেছিলাম এখানে থেকে একটা ভালো চাকরি ঠিক খুঁজে নেব। কিন্তু তারপরেই কোভিডের সময়টা চলে এলো, আর আমার চাকরি পাওয়ার স্বপ্ন হয়ে গেল। অমিত অবাক হয়ে বলল, তুই এত বড় একটা সুযোগ ছেড়ে দিলি, তোর একটুও আফসোস হয় না? সন্দীপ হেসে বলল, একটুও না। আমার মায়ের আশীর্বাদ আমার মাথার উপরে আছে, এটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। চাকরি আবার পাওয়া যাবে, কিন্তু সেই সময় যদি আমি মায়ের পাশে না দাঁড়াতাম, তাহলে হয়তো এই আফসোসটা সারা জীবন বয়ে বেড়াতে হতো। কথাটা শুনে অমিত অবাক হয়ে বলল, কিন্তু এই অবস্থায় তোর মাকে সামলানো তো খুবই কঠিন হয় নিশ্চয়ই। তোর দাদাও কি তোর সঙ্গে মিলে মাকে দেখাশোনা করে? সন্দীপ বলল, না রে, আমার দাদা পুনেতে থাকে। অমিত একটু স্বস্তি পাওয়ার মতো করে জিজ্ঞাসা করলো, তাহলে তোরা কি 6 মাস করে মাকে নিজেদের কাছে রাখিস? মনে মনে যেন নিজের সিদ্ধান্তের পক্ষেই একটা যুক্তি খুঁজছিল অমিত। কিন্তু সন্দীপ মাথা নেড়ে পড়ল, না না, এমনটা করার কথা আমি কখনো ভাবতেই পারি না। এটাই তো আমার মায়ের নিজের বাড়ি, সারাটা জীবন এখানেই তো থেকেছে, অন্য কোথাও গিয়ে তার মন কিভাবে ভালো থাকবে? আমি চাই না এই বয়সে এসে মায়ের জীবনটা পেন্ডুলামের মতো হয়ে যাক, কখনো এখানে আবার কখনো সেখানে। আমি তো মায়ের মনে একটা কখনো আসতে দিতে চাই না যে বাবা চলে যাওয়ার পর তার আর কোনো নিজের বাড়ি নেই, কিংবা মা আমাদের উপর বোঝা হয়ে গেছে। আর এই ব্যাপারে আমি সত্যিই ভাগ্যবান। আমার স্ত্রী তো আমার থেকেও বেশি মায়ের যত্ন নেয়, মাকে বোঝে, তার অসুবিধাগুলো বোঝার চেষ্টা করে। সন্দীপের কথা শুনে অমিত বলল, সন্দীপ, জীবনে কখনো কখনো বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়। শুধু আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল প্রমাণিত হয়। আর নিজের পরিবারের দায়িত্ব সামলাতে সামলাতে এক সময় মানুষ ক্লান্ত হয়ে যায়। তখন মনে প্রশ্ন আসে, শুধু আমরাই কেন বাবা মায়ের সেবা করব, অন্য ভাই বোন কেন করবে না? অমিতের কথা শুনে সন্দীপবাবু মৃদু হেসে বলল, না অমিত, আমার মনে হয় কোনো কাজ তখনই কঠিন মনে হয় যখন আমরা সেটাকে বোঝা মনে করি। মা বাবা যদি কখনো নিজেদের সন্তানদের বোঝা মনে না করেন, তাহলে আমরা কিভাবে আমাদের বাবা মাকে বোঝা মনে করতে পারি? আর একটু গভীরভাবে ভাবলে দেখবি, আমরা ভালো মন্দ কাজগুলো একসময় আমাদের সন্তানদের আচরণের মাধ্যমে আমাদের সামনে ফিরে আসে। একজন মানুষ যদি শুধু এই ছোট্ট কথাটা বুঝতে পারে, তাহলে তার বার্ধক্য অনেকটাই সুন্দর হয়ে যেতে পারে। সন্দীপের কথা শুনে অমিতের মনে হলো যেন কেউ তার মুখে সজোরে একটি চড় মারছে। সে একেবারে নিশ্চুপ হয়ে গেল। তার এতদিনের অহংকার মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঠিক তখনই ট্রেন এসে গেল। সন্দীপ প্রথমে সুবীরবাবুকে ট্রেনে উঠতে সাহায্য করলো, তারপর নিজের মাকেও ধরে সাবধানে ট্রেনে বসিয়ে দিল। ট্রেন ধীরে ধীরে ছাড়তে শুরু করলো। সুবীরবাবু জানলা দিয়ে বাইরে তাকিয়ে ধীর গলায় বললেন, বাবা, নিজের খেয়াল রাখিস, বৌমা আর বাচ্চাদের ভালো করে দেখিস। কিন্তু কথাটা শেষ করার আগেই ট্রেন এগিয়ে চলল। কিন্তু আজ অমিত তার বাবার গলায় এমন এক গভীর কষ্ট অনুভব করছিল, যা এর আগে সে কখনো উপলব্ধি করেনি। ট্রেন তার গন্তব্যের দিকে এগিয়ে চলল। ট্রেনটি চোখের আড়াল হয়ে যাওয়ার পর অমিত গভীর চিন্তায় ডুবে গেল। সে অফিসের দিকে রওনা দিল। কিন্তু সন্দীপের কথাগুলো যেন তার মাথায় হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। তার মনের শান্তি কোথাও যেন হারিয়ে গিয়েছিল। তার মনে হতে লাগলো আজও আর তার সন্দীপের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে। তবে এটা আর পড়াশোনা বা চাকরির প্রতিযোগিতা নয়, এটা ছিল মানবিকতার প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতাতেও বরাবরের মতো সন্দীপই তাকে হারিয়ে দিল। একদিকে অমিত নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে সে কোনো ভুল করেনি, কিন্তু অন্যদিকে তার মাথায় একের পর এক প্রশ্নের ঝড় উঠছিল। আজ আমি যা কিছু হয়েছি, সেটা কি শুধু আমার নিজের পরিশ্রমের ফল? এর পেছনে কি আমার বাবা মায়ের বছরের পর বছরের ত্যাগ আর পরিশ্রম ছিল না? জীবনের প্রতিটি পদক্ষেপে মা বাবা তাকে কিছু করে দেখানোর অনুপ্রেরণা দিয়ে গেছে। গোলু, বড় হয়ে তোকে অনেক বড় মানুষ হতে হবে, মন দিয়ে পরিশ্রম কর যাতে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারিস। পড়াশোনা করতে ইচ্ছা করতো না যখন, বাবার এই কথাগুলোই তো তাকে সাহস দিত।
যখনই তার নিজের উপর বিশ্বাস হারিয়ে যেত, তখনই বাবার শক্ত হাতটা তার কাঁধে এসে পড়ত, যেন বলতো, ভয় পাস না, আমি তোর পাশে আছি। আর আজ সেই দুটো হাত বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আজ সেই হাতেরই সাহারার প্রয়োজন ছিল, অমিতের শক্ত কাঁধের প্রয়োজন ছিল। কিন্তু আজ সে কিনা বাবার হাত ছেড়ে দিল। অমিতের মন আর মস্তিষ্কের মধ্যে যেন এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। ঠিক তখনই তার মনে পড়ে গেল সেই পুরনো দিনটার কথা, যেদিন তার মা হাসপাতালের বিছানায় শুয়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। অমিত সেদিন তার জন্য খাবার নিয়ে হাসপাতালে গিয়েছিল। ঘরে ঢোকার সময় হঠাৎ ভেতর থেকে একটা কথা শুনে সে দরজার কাছেই থেমে গিয়েছিল। বাবা মায়ের পাশে বসেছিল। মা তাকে বোঝাচ্ছিল, তুমি এত চিন্তা করবে না, একদিন তো সবাইকেই চলে যেতে হয়, এর জন্য কাঁদার কিছু নেই। বাবার গলা কেঁপে উঠেছিল। আমি কি করব সাবিত্রী, তোমাকে ছাড়া বাকি জীবনটা কিভাবে কাটাবো সেটা আমি ভাবতেই পারি না। কখনো ভেবেছ তোমার পরে আমার কি হবে? কথা বলতে বলতে তার গলা ভারী হয়ে এসেছিল, কিন্তু মা অত্যন্ত শান্ত গলায় বলেছিল, সেসব নিয়ে তুমি চিন্তা করো না। রমেশ স্বভাব একটু রাগী, কিন্তু অমিতের উপর আমার পুরো বিশ্বাস আছে। ও তোমার খুব যত্ন নেবে। এটা একজন মায়ের বিশ্বাস, আর মায়ের এই বিশ্বাস কখনো ভুল হতে পারে না। তার ঠিক দুদিন পরই মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। বাবা ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। হঠাৎ করে ভীষণ একা হয়ে গিয়েছিল, কিন্তু আমরা কেউই তার সঙ্গে একাকিত্বের যন্ত্রণাটা বুঝতে পারিনি। মায়ের 13 দিনে অনুষ্ঠান শেষ হওয়ার দিনই আরতি বলেছিল, বাবার দায়িত্ব শুধু আমার একার কেন নেব, এটা তো দুই ছেলেরই কর্তব্য। রিটেক। বাবার দায়িত্ব শুধু আমরা একা কেন নেব, এটা তো দুই ছেলেরই কর্তব্য। তখন আমারও কথাটা ঠিক মনে হয়েছিল। যদিও আমি জানতাম দাদা বাবাকে নিজের কাছে রাখতে চায় না, তবুও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাবার দায়িত্ব আমরা দুই ভাই সমান ভাগে ভাগ করে নেব। আর যখন বাবা জানতে পেরেছিলেন যে তার দুই ছেলে তাকে পালা করে নিজেদের কাছে রাখবে, তখন তার মুখে যে অসহায়ত্ব ফুটে উঠেছিল সেটা আজও অমিতের চোখের সামনে ভাসছিল। মুখের প্রতিটি রেখা যেন আরও গভীর হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এক মুহূর্তেই তার বয়স যেন আরও 10 বছর বেড়ে গেছে। সুবীরবাবুর সব বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দিল্লিতেই ছিলেন। তাদের সঙ্গে থেকে তিনি নিজের বাকি জীবনটা ভালোভাবেই কাটাতে পারতেন, কিন্তু আমরা তার সেই ইচ্ছাটুকু বুঝতে চেষ্টা করিনি। এসব ভাবতে ভাবতেই অমিতের চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। মা, তুমি তো বলেছিলে অমিতের ওপর তোমার পুরো বিশ্বাস আছে, কিন্তু আজ আমি কি করে ফেললাম? তার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি শুধু বাবাকে অসহ্য কষ্ট দেইনি, তোমার বিশ্বাসটাও ভেঙে দিয়েছি। এটা দেখে তোমার আত্মা কতটা কষ্ট পাচ্ছে সেটাও একবার ভাবিনি। তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে না মা। কিছুক্ষণ পর অমিত চোখের জল মুছে নিল। তারপর মোবাইল বের করে চণ্ডীগড় যাওয়ার একটি ফ্লাইটের টিকিট বুক করলো। এক মুহূর্ত দেরি না করে সে অফিস থেকে বেরিয়ে পড়ল। প্রায় 5 ঘন্টা পর ট্রেনটি চণ্ডীগড় রেল স্টেশনে এসে থামল। সন্দীপ তার মা ও সুবীরবাবুকে নিয়ে ট্রেন থেকে নামতেই সামনে দাঁড়িয়ে থাকা একজনকে দেখে অবাক হয়ে গেল। সে আর কেউ নয়, অমিত। সে ফ্লাইটে আগেই চণ্ডীগড় পৌঁছে গিয়েছিল। সুবীরবাবু বিস্ময়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। অমিত এগিয়ে এসে সন্দীপকে জড়িয়ে ধরল। তার গলা আবেগে ভারী হয়ে গিয়েছিল। আমাকে আমার কর্তব্যের কথা মনে করিয়ে দেওয়ার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। সন্দীপ বিস্ময়ের আনন্দ মেশানো দৃষ্টিতে অমিতের দিকে তাকিয়ে রইল। তারপর অমিত নিজেই বাবার ব্যাগ তুলে নিল এবং তার হাত ধরে বলল, চলো বাবা, আমাদের এয়ারপোর্টে যেতে হবে। সুবীরবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এয়ারপোর্ট? কিন্তু কেন? রমেশ তো আমাকে নিতে আসবে বলেছিল। অমিত মৃদু হেসে বলল, না বাবা, আমরা দিল্লি ফিরে যাচ্ছি। এখন থেকে তুমি সবসময় নিজের বাড়িতেই থাকবে। কথাটা শুনে সুবীরবাবু অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। প্রায় 2 ঘন্টা পর অমিত বাবাকে নিয়ে বাড়িতে ফিরে এলো। দরজা খুলতেই আরতির চোখে বিস্ময়। সামনে সুবীরবাবু। সঙ্গে সঙ্গে তার ভ্রু কুঁচকে গেল। রাগে উত্তেজিত হয়ে সে বলল, এই কি, তুমি তো বাবাকে চণ্ডীগড়ে বর্দার কাছে পাঠিয়ে দিয়েছিলে, তাহলে বাবা আবার এখানে কি করে ফিরে এলো? অমিত কোনো উত্তর দিল না। সে বাবাকে নিয়ে ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো। কিন্তু আরতি এত সহজে চুপ করার মানুষ নয়। সে আবার চিৎকার করে বলল,
কিছু বলবে? কি হয়েছে? এইমাত্র আমি চাদর ধুয়ে ঘর পরিষ্কার করিয়েছি, আর তুমি আবার বাবাকে এখানে নিয়ে এলে, আবার ঘর নোংরা করার জন্য। এই কথা শুনে অমিতের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হঠাৎ থেমে গেল, ধীরে ধীরে ঘুরে আরতির দিকে তাকালো। তার চোখে তখন তীব্র রাগ। ব্যাস আরতি, আর একটাও কথা নয়। আমার বাবা এখন থেকে চিরকাল এখানেই থাকবেন। তোমার যদি সেটা পছন্দ না হয়, তাহলে নিজের জিনিসপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে যেতে পারো। অমিতার কঠোর গলা শুনে আরতি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর রাগে বলল, তুমি কি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? অমিত এবার কিছুটা নরম হলেও দৃঢ় গলায় বলল, হ্যাঁ, কারণ আমার জীবন আমার বাবাকে ছাড়া অসম্পূর্ণ। এবার নিজেই ভেবে দেখো, ছোটবেলায় আমরা কতবার জামা কাপড় নোংরা করেছি, কিন্তু বাবা মা কখনো সেটাকে বোঝা মনে করেনি। তাহলে সেই বাবাকে আজ কিভাবে নিজের বোঝা মনে করে দূরে ঠেলে দেয়? যে বাবা মায়ের বছরের পর বছর ত্যাগ আর পরিশ্রমের কারণে আজ আমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি, তাকে কিভাবে ছেড়ে দেই? আর কিভাবে ভেঙে দেই আমার মায়ের সেই বিশ্বাস, যার জীবনের শেষ সময়েও তার চোখে আমার জন্য এতটা ভরসা ছিল? আমার বাবার উপস্থিতি যদি তোমার এতটাই অসহ্য লাগে, তাহলে তুমি চাইলে এখনই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আর বাবার দেখাশোনার জন্য আমি একজন লোক রেখে দেব। আমি বাড়িতে না থাকলেও সে বাবার সমস্ত কাজ করবে, তার যত্ন নেবে। কিন্তু এখন থেকে আমার বাবা আর কোথাও যাবে না। তারপর বাবার দিকে তাকিয়ে অমিত মমতা ভরা গলায় বলল, তুমি বসো বাবা, আজ আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছ। এই বলে অমিত রান্নাঘরের দিকে চলে গেল। ছেলের ভালোবাসা দেখে সুবীর বাবুর কাঁপতে থাকা হাত দুটো আশীর্বাদ করার জন্য আপনা আপনি উঠে গেল। তিনি আবেগ ভরা গলায় বললেন, এভাবেই যেন চলতে পারিস বাবা, ভগবান যেন তোকে জীবনে সব সুখ দেন। তারপর দেওয়ালে টাকানো স্ত্রীর ছবির দিকে তাকিয়ে মনে মনে বললেন, সাবিত্রী, তোমার বিশ্বাস মিথ্যা নয় সাবিত্রী। এই কথা ভাবতেই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ধুতির খুঁট দিয়ে চোখের জল মুছে নিলেন। তো বন্ধুরা, আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমাদের কাজের সমস্ত নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।